নমস্কার বন্ধুরা, সোমস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আমি কথা দিয়েছিলাম যে একাদশ শ্রেণীর নীলধ্বজের প্রতি জনা, এই যে কবিতাটা রয়েছে, প্রথমেই তোমাদের যে পাঠ্য কবিতা রয়েছে নীলধ্বজের প্রতি জনা, এই কবিতাটা নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। আজকের নিবেদন তোমরা বুঝতেই পারছো, নীলধ্বজের প্রতি জনা। কবির নাম তোমরা প্রত্যেকেই জানো, মাইকেল মধুসূদন দত্ত। এবার এই কবিতাটাকে ঠিক কি রকমভাবে আলোচনা করলে তোমাদের উপকার হতে পারে এবং তোমরা বুঝতে তোমাদের যাতে সুবিধা হয়, সেই রকম দিকগুলোকে চিন্তা করেই আজকে আমার এই ভিডিও বানানোর চেষ্টা। ভালো করে তোমরা আগে কবিতাটা বোঝো, কবিতাটার প্রেক্ষাপট বোঝো, কবিতাটা কি উদ্দেশ্যে লেখা হয়েছে সেই উদ্দেশ্যটাকেও বোঝো। এই জিনিসগুলো বোঝানোর পরে আমি তোমাদের বেশ কিছু প্রশ্নও বলে দেব, যেগুলো তোমাদের হয়তো পরীক্ষায় আসতে পারে বলে আমার মনে হয়েছে। তো চলো আর অন্যরকম কোনো কথা না বলে শুরু করা যাক কবিতাটার আলোচনা। নীলধ্বজের প্রতি জনা, কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে আমরা জেনে নিই কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বেশ কিছু কথা। বাংলা সাহিত্যের যে বিশাল আকাশ, সেই আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র মাইকেল মধুসূদন দত্ত। গ্লানি, হতাশা, অপমান, মাতৃভাষার প্রতি ভালোবাসা, পারিবারিক বিচ্ছেদ, বিষণ্ণতা, চরম দারিদ্র্য এই মহাকবি মাইকেলের জন্ম দিয়েছে। বাংলা সাহিত্যে যে প্রচলিত ধারা ছিল, অর্থাৎ যেই ধারা মেনে বাংলা সাহিত্য এতদিন পর্যন্ত রচিত হয়ে আসছিল, সেই ধারায় হঠাৎ করে তিনি একটা কোদালের কোপ কাটলেন এবং সেই কোপ দিয়ে তৈরি করলেন এক বিশাল ছেদ। সেই ছেদের মধ্যে থেকে বয়ে এলো এক নতুন নদীর ধারা, যে ধারা সৃষ্টি করলো এক অন্য ঘরানার, প্রতিষ্ঠা করলো এক বিশাল সাম্রাজ্যের। 19 শতকের যে নবজাগরণের কাল, সেই নবজাগরণের ঢেউকে, সেই নবজাগরণীয় চিন্তার ঢেউকে মাইকেল মধুসূদন দত্ত ছড়িয়ে দিলেন প্রত্যেকের বুকে। তার অমিত্রাক্ষর ছন্দ, যে কোনো রচনার ক্ষেত্রে বিষয় ভাবনার যে নতুনত্ব, তাকে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তকে এক বিশিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী করে তুলল। এই গেল কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বেশ কিছু কথা। দেখো, কথাগুলো হয়তো তোমাদের শুনতে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে প্রত্যেকেই বুঝতে পারবে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন ট্র্যাজিক কবি, যিনি তার জীবনের সমস্ত ট্র্যাজেডি দিয়ে একজন সার্থক কবি হয়ে উঠেছিলেন। কেবলমাত্র তিনি নয়, আরও বহু অনেক কবি বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্যে তাদের জীবনের ট্র্যাজেডির কারণে আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছেন। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে যেমন আছে কিটস, মাত্র 21 বছর বয়সে মারা যাওয়া একজন তরুণ কবি। যাই হোক, এই গেল কবি পরিচিতি। এবারে আমরা আসবো কাব্য পরিচিতিতে। অর্থাৎ এই নীলধ্বজের প্রতি জনার প্রেক্ষাপট কি, হঠাৎ নীলধ্বজের প্রতি জনা সৃষ্টির পিছনে কি কারণ, নীলধ্বজের প্রতি জনা কি আদেও খালি নীলধ্বজের প্রতি জনা আকারেই লেখা হয়েছিল, না এর কোনো উৎস গ্রন্থ আছে? প্রথমেই বলে রাখি যে নীলধ্বজের প্রতি জনা শুধুমাত্র একটা নির্দিষ্ট কবিতাকারে লেখা হওয়ার উদ্দেশ্যে রচিত হয়নি। নীলধ্বজের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য নামক এক কাব্যগ্রন্থেরই অংশ, এবং এই বীরাঙ্গনা কাব্য কেন রচনা করেছিলেন কবি, সেটার একটা ছোট ইতিহাস আছে। প্রথমে বলে নিই যে রোমান কবি বা রোমক কবি ওভিদাস বা ওভিদ এর হেরোয়েদিস এই নামক পত্রকাব্য গ্রন্থের বা এপিস্টাইলের অনুকরণে বা আদর্শে মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যটি রচনা করেছিলেন। কিসের অনুকরণে? রোমান বা রোমক কবি ওভিদের হেরোয়েদিস নামক পত্রকাব্য যে গ্রন্থ আছে, সেই গ্রন্থের অনুকরণে বা আদর্শে বা অনুসরণে বীরাঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন। এবার তোমাদের বলি কি পত্রকাব্য জিনিসটা কি। পত্রকাব্য হচ্ছে এমন একটা কাব্যের স্টাইল বা কাব্যের একটা ধরন, যা পত্রাকারে লেখা হচ্ছে। এই কাব্যটা পড়ে মনে হবে আসলে এটা কারুর উদ্দেশ্যে কাউকে লেখা একটা পত্র, কিন্তু এর ভাষা বা এর গঠন বা এর মূল ভাবনা কবিতার। আশা করি বোঝাতে পারলাম। তো সেই ওভিদের হেরোইদিস পত্রকাব্য গ্রন্থেরই অনুকরণে বীরাঙ্গনা কাব্য রচিত হলো বা অনুসরণে রচিত হলো। এইবারে বলি
যে ওভিড ছিলেন একজন রোমান কবি। তিনি তার এই হেরোইদিস রচনার ক্ষেত্রে হিরোইজম, দেখো তোমরা প্রত্যেকেই হিরোইজম নামটা এখানে বুঝতে পারছো, এই হিরোইজমকে আশ্রয় করেই বেশ কিছু বীর নারীকে উপস্থাপিত করেছিলেন এই ওভিড। এবার এই বীর নারীগুলোকে তিনি খুঁজে পেয়েছিলেন কোথা থেকে? গ্রিক ও রোমান বা গ্রেকো রোমান, ঠিক আছে, এই দুই যে পুরাণ, গ্রিক পুরাণ, রোমের যে নানান রকমের কাব্য বা ঘটনা বা মিথ, গ্রেকো রোমান মিথ থেকে, মিথোলজি থেকে তিনি খুঁজে খুঁজে এরকম বেশ কিছু কাপলদের, প্রেমিক প্রেমিকা বলতে পারো, স্বামী স্ত্রী বলতে পারো, বা আরও অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলোকে তুলে ধরেছিলেন এবং সেইখানে নারীদের তিনি প্রাধান্য দিয়ে হেরোইদিস কাব্যটাকে রচনা করেছিলেন। মাইকেল মধুসূদন দত্তও আমাদের এই বীরাঙ্গনার মধ্যে দিয়ে কিছুটা তাই বোঝাতে চেয়েছেন। তিনিও আমাদের পুরাণ, মহাকাব্য ইত্যাদি জায়গাগুলো থেকে খুঁজে খুঁজে বেশ কিছু বীর নারীকে উপস্থাপিত করেছেন তার এই কাব্যে। এই নারীদেরই উপস্থাপিত করার উদ্দেশ্য কি ছিল? প্রত্যক্ষ উদ্দেশ্য একটা, পরোক্ষ উদ্দেশ্য একটা। প্রথমে বলি প্রত্যক্ষ উদ্দেশ্যের কথা। মাইকেল মধুসূদন দত্ত তার চিন্তা ভাবনার জন্য সবসময়ই আদরণীয় আমাদের কাছে। তিনি এক বিশেষ চিন্তার ধারা উপলব্ধি করেছিলেন যে আমাদের সমাজে, ভারতীয় সমাজে নারীদের স্থান বড় সংকীর্ণ। এখানে নারীদের অবজ্ঞা, অবহেলা এবং করুণার বস্তু বলেই কল্পনা করা হয়ে থাকে বা বিষয় বলেই কল্পনা করা হয়ে থাকে। সেই নারীদেরই স্বাধিকার বা যে অন্যান্য লড়াকু মানসিকতার পরিচায়ক এমন কিছু নারীদের তিনি তার এই কাব্যে তুলে ধরে আমাদের বোঝাতে চেয়েছিলেন যে নারীরা কোনো অংশেই বা কোনো কালেই আমাদের কাছে হীন নয়, তারা আমাদের সমাজের সম্পদ বিশেষ। এই একটা। আরেকটা পরোক্ষভাবে বোঝাতে গেলে নারীদের এই ভাবনা চিন্তাটাই 19 শতকের নবজাগরণের কালে, আমাদের ভারতে যে নবজাগরণ হয়েছিল সেই 19 শতকের নবজাগরণের কালের নারী জাগরণও একটা বিশেষ অংশ ছিল। বাংলায় যে নবজাগরণ তৈরি হয়েছিল, তোমরা অনেকেই ইতিহাস পড়ছো, তোমাদের তৃতীয় চতুর্থ এই অধ্যায়গুলো পড়তে পড়তে তোমরা দেখতে পাবে যে বিদ্রোহের পরবর্তী সময়ে, মহাবিদ্রোহের আগে থেকে যে নবজাগরণের যে ঢেউ আছড়ে পড়া শুরু হয়েছিল, অর্থাৎ ইংরেজ শাসনের মধ্যে দিয়ে অন্যান্য ইংরেজি ভাবনা বা ইংরেজি চেতনা কিভাবে আমাদের শরীরে প্রবেশ করা শুরু করেছিল, আমরা কিভাবে নিজেদের সেই প্রাচীন ছাল বা খোলস ত্যাগ করে কিভাবে আমরা আধুনিক হওয়ার দিকে যাত্রা শুরু করেছিলাম। তো মাইকেল মধুসূদন দত্ত তিনিও ইংরেজি শিক্ষায় শিক্ষিত একজন যুবক, একজন কবি। তার চিন্তাভাবনা অতি উজ্জ্বল, অতি বাস্তবসম্মত, যুক্তিসম্মত। তিনি নিজের যুক্তি দিয়ে সেই নবজাগরণের ঢেউকে সমর্থন জানিয়ে আমাদের সমাজে নারী সম্পর্কে যে ভাবনা, সেই ভাবনাটাকে একবারে বদলে বীরাঙ্গনা কাব্য উপস্থাপিত করছিলেন। এই বীরাঙ্গনা কাব্য কিন্তু একরকমভাবে আমাদের সমাজের সেই প্রাচীনদের গালেও কষিয়ে মারা একটা চড় বিশেষ, এমন এক চড় যেই চড়ের মধ্যে দিয়ে বা যেই চপেটাঘাতের মধ্যে দিয়ে সমাজের প্রাচীন মানুষগুলো, সমাজের কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো যারা নারীকে একবারে নিচু মনে করত, তারাও হঠাৎ করে থমকে গিয়েছিল। এক মুহূর্তের জন্য থেমে যেতে হয়েছিল তাদের। যাই হোক, আমাদের সেই পুরাণ বা মহাকাব্যের এই নারীরা হলো শকুন্তলা, কৈকেয়ী, দ্রৌপদী, ভানুমতী, দুঃশলা, জাহ্নবী, জনা প্রমুখ। এবারে এই নারীদের চারিত্রিক দৃঢ়তা, বীর আচরণ, তাদের তেজ, এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা যুগে আমাদের কাছে স্মরণযোগ্য বা স্মরণীয়। তারা হয়তো ভাগ্যের কাছে পরাজিত নারী বলে, কিন্তু তাদের বীরত্ব কোনো অংশেই পুরুষদের থেকে কম নয়। এই গেল
কাব্য পরিচিতি বা বীরাঙ্গনা হঠাৎ কেন বলা হয়েছে। এবার কাব্যের নাম কেন বীরাঙ্গনা, আশা করি তোমরা বুঝতে পেরেছ অনেকেই। কাব্যের নাম বীরাঙ্গনা সেই অর্থেই বীর, বীর আর অঙ্গনা এই দুটো শব্দ মিলিয়েই কিন্তু বীরাঙ্গনা শব্দটা সৃষ্টি হয়েছে। অঙ্গনা মানে হচ্ছে নারী, বীর কথার অর্থ হচ্ছে সাহসী, তেজি, বলবান ইত্যাদি নানান রকম ভাবে বীর শব্দটাকে আমরা ডিফাইন করতে পারি। এইবারে আমরা চলে আসবো মূল কাব্যর দিকে। মূল কাব্য নীলধ্বজের প্রতি জনা, মহাভারতের অশ্বমেধ সভা পর্ব, এই অংশগুলোরই একটা মাঝখানের টুকরো ঘটনা, যেখানে দেখতে পাবো আমরা যে মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজের পুত্র প্রবীর কিভাবে অর্জুনের হাতে মারা যাচ্ছে এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে ক্ষত্রিয়ানী জনা, নীলধ্বজের পত্নী জনা কিভাবে এই গোটা সমাজের সাথে লড়াই করছেন, কিভাবে নিজের ভাগ্যের সাথে লড়াই করছেন, কিভাবে নিজের স্বামীকে বারবার করে বোঝাচ্ছেন এবং তার সাথেও একরকম ভাবে পরোক্ষ বা প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। মূল কাব্য পড়ার আগে আরো কিছু কথা বলা উচিত যে এই কাব্যের প্রথমের দিকের যে পর্ব মানে অংশ রয়েছে তা হলো এই অশ্বমেধ যজ্ঞ যুধিষ্ঠির যে করেছিল, সেই অশ্বমেধ যজ্ঞ মানে অশ্বমেধ যজ্ঞের একটা নিয়ম ছিল, কোনো শুভ কাজের পূর্বে বা সাধারণত অশ্বমেধ যজ্ঞ করা হয়ে থাকতো। বিভিন্ন যজ্ঞের ধরন রয়েছে, তার মধ্যে একটা বিখ্যাত হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এই অশ্বমেধ যজ্ঞের মূল উপাদান হচ্ছে অশ্ব, যজ্ঞাশ্ব, যাকে আহুতি দেওয়া হতো বা যাকে ছেড়ে দেওয়া হতো যজ্ঞ করে। এই ঘোড়া বা এই অশ্ব যেই সমস্ত রাজ্যের উপর থেকে তার যাত্রা সম্পন্ন করতে পারত, সেই সমস্ত রাজ্য যিনি যজ্ঞ করেছিলেন তার অধীনে চলে যেত এবং এই ঘোড়াকে যিনি আটকাতেন তার সাথে যজ্ঞকারীর মহাযুদ্ধ সাধিত হতো বা মহাযুদ্ধ বাধ্য। যুধিষ্ঠির স্বাভাবিকভাবেই যজ্ঞ করেছিল এবং কৃষ্ণ সেই যজ্ঞে যুধিষ্ঠিরের পাশে রয়েছে। যুধিষ্ঠিরের পরম শক্তিমান ভ্রাতা বা ভাই অর্জুন তার পাশে রয়েছে, ভীম পাশে রয়েছে। এইবারে এই যজ্ঞাশ্ব হঠাৎ করে মাহেশ্বরীপুরীর মধ্যে দিয়ে যখন যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন সেই রাজ্যেরই যুবরাজ প্রবীর সে ঘোড়াকে আটকেছিল এবং এই আটকানোর কারণেই অর্জুনের সাথে প্রবীরের যুদ্ধ বেঁধেছিল। প্রবীরকে অর্জুন নানান রকম ভাবে কৃষ্ণের সহায়তায় ছলে বলে কলে কি বলে ওটাকে নিধন করেছিল, প্রবীরকে মেরে ফেলেছিল এবং এই মৃত্যুর ঘটনার মধ্যে দিয়েই শুরু হচ্ছে নীলধ্বজের প্রতি জনা এই পত্রকাব্য। এবার নামটা কি রয়েছে? নীলধ্বজের প্রতি জনা, অর্থাৎ স্বামীর প্রতি স্ত্রী। স্বামী নীলধ্বজের প্রতি জনা তার এই পত্রের মধ্যে কি বলতে চেয়েছে সেই কথাই তোমাদের আজ বলবো। পত্র শুরু হচ্ছে এরকম ভাবে: বাজিছে রাজতোরণে রণবাদ্য আজি, রেশে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু। এতটা পর্যন্ত প্রথমেই দেখতে হবে। বাজিছে রাজতোরণে রণবাদ্য আজি, অর্থাৎ রাজতোরণ অর্থাৎ রাজ্যের যে সিংহ দরজা, মূল যে গেট, সেই গেটের কাছে আজকে রণবাদ্য বাজছে, যুদ্ধের বাজনা। রণবাদ্য, রণ হচ্ছে যুদ্ধ, সেই যুদ্ধের বাজনা আজকে বেজে উঠছে। রেশে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু। অশ্ব অর্থাৎ ঘোড়া, সে তার রেশাধ্বনি বা তার আওয়াজ করছে। গর্জে গজ, গজ অর্থাৎ হাতি গর্জন করছে বা গজরাচ্ছে। উড়ছে আকাশে রাজকেতু, অর্থাৎ রাজ পতাকা, কেতু অর্থাৎ পতাকা বা কেতন, সেই রাজ পতাকা আজ আকাশে যেন এক নতুন অহংকারে উড়ে চলেছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজ সৈন্য। মুহুর্মুহু অর্থাৎ থেকে থেকেই রাজ সৈন্যরা হুঙ্কার দিচ্ছে রণমদে। কিসে? রণমদ মানে হচ্ছে যুদ্ধের মত্ততায়। মদ অর্থাৎ যা নেশা সৃষ্টি করে, সেই যুদ্ধের নেশায় রাজসৈন্যরা মুহুর্মুহু হুঙ্কার ছাড়ছে। কিন্তু কোন হেতু, কিন্তু কোন কারণে? সাজিছ কি নররাজ, যুজিতে সদলে
প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিৎসিতে। এইখানে জনার মনে এই প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে হে নররাজ নীলধ্বজ, তুমি কি তার মানে এই সাজছ যুদ্ধের কারণে? আর যুদ্ধটাও কি তোমার প্রিয় পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধান করার জন্য বা প্রতিকার করার জন্য? অর্থাৎ প্রিয় পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধান করতে কি তুমি যুদ্ধের সাজে সেজে উঠছ? নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে। অর্থাৎ এই যে শোকাগ্নি, পুত্রের যে শোকের আগুন, এই শোকের আগুন কি তুমি ফাল্গুনী অর্থাৎ অর্জুনের রক্তের নেভানোর জন্য এই সাজে সেজে উঠতে চাইছো? এবার এই কবিতা পড়াতে পড়াতে আরও কিছু বলা উচিত যে এই কবিতায় অর্জুনকে নানান রকমভাবে নামে ডাকা হয়েছে। এই ফাল্গুনী নাম বা আরও অন্যান্য যে নামগুলো রয়েছে সেই নামের ব্যাখ্যা আমি একবারে কবিতার শেষে তোমাদের দিচ্ছি। এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি, মহাবাহু যাও বেগে গজরাজ যথা, যমদণ্ড সমশুণ্ড আস্ফালিনী নাদে। এখানে জনা কি বলছে যে এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি, মহাবাহু, অর্থাৎ এই সাজই তো তোমাকে সাজে হে রাজা নীলধ্বজ। মহাবাহু, তুমি দীর্ঘ শক্তিশালী বাহুযুক্ত এক মহাবলী, তুমি যাও বেগে। যেমন গজরাজ অর্থাৎ যেমনভাবে হাতির রাজা তার যমদণ্ড সমশুণ্ড আস্ফালিনী নাদে, যেভাবে মহা হাতি বা বিশাল হাতির রাজা তার বিশাল সুঁড় যমের ড্যাঙসের মতো বা যমের দণ্ডের মতো, সেই মহা দণ্ডের মতো যেভাবে আস্ফালি অর্থাৎ আস্ফালন করে, যেভাবে নাড়ায়, যেভাবে দুলিয়ে দুলিয়ে গর্জন করে চিৎকার করে বিশাল এক হাতি সুর দুলিয়ে যায়, সেই রকমভাবে তুমি গিয়ে আছড়ে পড়ো। কার ওপরে আছড়ে পড়ো? অর্জুনের ওপরে, কারণ অর্জুন তোমার প্রিয় পুত্র প্রবীরকে হত্যা করেছে। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। এখানে এই যে কিরিটি বলা হয়েছে, এই কিরিটিও কিন্তু আসলে অর্জুন। কেন কিরিটি তার ব্যাখ্যা আমি পড়ানোর শেষে দিচ্ছি। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, অর্থাৎ টুকরো টুকরো করে ভেঙে ফেলো আজ কিরিটির গর্ব, অর্জুনের গর্ব তুমি যুদ্ধক্ষেত্রের রণস্থলে, যুদ্ধস্থলে তুমি আজকে গিয়ে তার সাথে যুদ্ধ করে ভেঙে ফেলো, খণ্ড করে দাও। খণ্ড মুন্ড তার আনো শূলদণ্ড শিরে। তুমি তার অর্জুনের কাটা মুন্ড নিজের শূলদণ্ডে অর্থাৎ নিজের ত্রিশূল বা বল্লমের ফলার মধ্যে আটকে নিয়ে এসো। অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে। এক অন্যায় যুদ্ধে মূঢ় বোকা অর্জুন আমার প্রিয় পুত্র প্রবীরকে নাশ করেছে, মেরে ফেলেছে। নাশ মহেশ্বাস তারে ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালাদেব ভুলিব সত্তরে। নাশ মহেশ্বাস, নাশ অর্থাৎ হত্যা করো, মহেশ্বাস অর্থাৎ মহাধনুর্ধর, এ মহাধনুর্ধর নীলধ্বজ তুমি অর্জুনকে নাশ হত্যা করো। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালাদেব ভুলিব সত্তরে। এই যে জ্বালা, আমার পুত্র মৃত্যুর যে জ্বালা, যে শোক, এই শোক আমি একমাত্র অর্জুন মারা গেলে পরেই তাড়াতাড়ি ভুলতে পারবো। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে। জন্ম মৃত্যু এ তো বিধাতারই বিধি এ জগতে। বিধাতা জন্ম মৃত্যু তার নিজের হাতে, তার নিজের হস্তরেখার মধ্যে রেখে দিয়েই মানুষকে পৃথিবীতে পাঠায়। এ নিয়ম মানতে আমার কোনো অসুবিধা নেই। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। কি কাজ বিলাপে প্রভু, পাল মহিপাল, ক্ষত্রকর্ম ক্ষত্র ধর্ম সাধভুজ বলে। অর্থাৎ আমার যে ক্ষত্রকুলের রত্নপুত্র প্রবীর সুমতি, সে সম্মুখ সমরে অর্থাৎ সরাসরি যুদ্ধে পড়ে স্বর্গধামে আজ গেছে, স্বর্গে গেছে। তাই তার জন্য বিলাপ করে বা খেদ শোক প্রকাশ করে আজ হয়তো আমার লাভ নেই, কিন্তু অর্জুন প্রবীরকে ঠিক সম্মুখ সমরে ফেলেও কৃষ্ণের সহায়তায় এক কৌশলে বধ করেছিল, যেই বধের কারণ জনা কিছুটা হলেও জানে, এবং এই কারণের জন্যই জনা আসলে ক্ষিপ্ত। আরও ক্ষিপ্ত জনা আরেক অন্য কারণের জন্য।
তা কবিতা পড়তে পড়তে তোমাদের আমি বোঝাচ্ছি। এরপরেই কি বলছেন, যে পাল মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধভুজ বলে। হে মহারাজ নীলধ্বজ, পাল মহিপাল রাজা মহারাজা যারা রয়েছে তারা এরকমভাবেই, যেরকমভাবে ক্ষত্র কর্ম ক্ষত্র ধর্ম অর্থাৎ ক্ষত্রিয়ের কর্ম যুদ্ধ করা, রক্ষা করা, ক্ষত্র ধর্ম এবং ক্ষত্র কর্ম এই দুটো জিনিসই পালন করার কথা জনা স্মরণ করিয়ে দিচ্ছেন তার স্বামী নীলধ্বজকে। হায় পাগলিনী জনা। এবার এই অংশটা থেকে মাইকেল মধুসূদন দত্ত জনার মনের সমস্ত ধোঁয়াশাগুলোকে দূর করে দিচ্ছেন। তিনি বলছেন যে এই যে জনার চিন্তা ভাবনা এগুলো সবই মিথ্যে, তাহলে সত্যিটা আসলে কি? হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বীণার ধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু মিত্রত্বমেবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে। হায় পাগলিনী জনা, তোমার সভার মাঝে আজকে নাচছে কে? নর্তকী। কে গাইছে? গায়ক। উথলিছে বীণার ধ্বনি, বীণার ধ্বনি আজ উতলে উতলে পড়ছে। তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু, আজ তোমার যে সিংহাসন, তোমার স্বামীর যে সিংহাসন, সেইখানে বসেছে কে? তোমার পুত্র হা অর্থাৎ পুত্র হত্যাকারী রিপু বা শত্রু অর্জুন। তাও কি রকম ভাবে? মিত্রত্বমেবে, যেন একজন শ্রেষ্ঠ বন্ধু এই রকম ভাবে, এই ভাবে বা এই ভঙ্গিতে অর্জুন আজকে সেই সিংহাসনে অধিষ্ঠিত। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, তুমি তাকে অতিথি রত্ন ভেবে সেবা করছো। হায় জনা, এগুলো কি তোমাকে সাজে? এগুলো জনাকে বলা হচ্ছে কেন? জনা কি সেবার কাজে কোনো রকম ভাবে লিপ্ত? আসলে না, লিপ্ত নয়। জনার স্বামী নীলধ্বজ লিপ্ত, কারণ নীলধ্বজ অর্জুন এবং তার পরম আশ্রয়দাতা বা তার পরম শক্তি কৃষ্ণের এক ভক্ত। কৃষ্ণ এবং অর্জুনের বিরুদ্ধে যাবার ক্ষমতা রাজা নীলধ্বজের নেই। তাই রাজা নীলধ্বজ আজ মিত্রের আসনে, নিজের সিংহাসনে অর্জুনকে বসাতে বাধ্য হয়েছেন। তার দুহাত আজ বাঁধা, নিজের ভাগ্যের কাছে, নিজের বলের কাছে এবং নিজের স্ত্রীর কাছেও। কি লজ্জা, দুঃখের কথা। হায় কবকারে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। এই প্রশ্নগুলো জাগছে কার মনে? জনার মনে। কি লজ্জা, কি দুঃখের কথা, আমি কাকে বলবো? আজ কি হতজ্ঞান? নিজের পুত্রের বিহনে অর্থাৎ পুত্রের মৃত্যুতে রাজা নীলধ্বজ, মাহেশ্বরীপুরীর রাজা, সে কি আজ হতজ্ঞান? তার কি কোনো বুদ্ধি আজ নেই, বিবেক বেঁচে নেই, যে নিজের পুত্রের হত্যাকারীকে নিজের বন্ধু হিসাবে সে সিংহাসনে এসে এনে বসিয়েছেন? যে দারুণ বিধি রাজা আধারিলা আজি, রাজ্য হরি পুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব। যে দারুণ বিধি আজ রাজা তুমি এই রাজ্যের মধ্যে দিয়ে আধার করে আনলে বা ছড়িয়ে দিলে, হরিপুত্র ধনে, তোমার পুত্রধন যেভাবে হরণ করলো অর্জুন বা কৃষ্ণ, সেভাবে কি তোমার জ্ঞানও তারা হরণ করলো? তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরে অতিথি। যদি তা নাই হয় তাহলে আমাকে বলো, কিভাবে এই পাষণ্ড, এই পাপী অর্জুন, পাপিষ্ট পাণ্ডুরথী বা অর্জুন পাণ্ডুপুত্র, সেই হিসাবে পাণ্ডুরথী অর্জুন, পার্থ অর্জুনের আরেক নাম, তোমার এই পুরে অতিথির মতো বসে রয়েছে। কেমনে তুমি হায় মিত্র ভাবে পরশোষে কর, যাহা প্রবীরের লোহে লোহিত। তুমি কিভাবে তাহলে মিত্রের মতো বা বন্ধুভাবে পরশ সে কর, কিভাবে স্পর্শ করছো অর্জুনের হাত, কিভাবে তুমি তার সাথে শেক হ্যান্ড করছো, হাত মেলাচ্ছ কিভাবে, যেই হাত কিনা প্রবীরের লোহে লোহিত, প্রবীর তোমার প্রিয় পুত্র প্রবীরের রক্তে রাঙা।
ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? এটাই কি ক্ষত্রিয়ের ধর্ম হে রাজা? কোথা ধনু কোথা থুনো কোথা চর্মসী? কোথায় তোমার ধনুক, কোথায় তোমার তলোয়ার, কোথায় সেই চর্মসী অর্থাৎ কোথায় তোমার তলোয়ারের খাপ এবং তরোয়াল? কোথায়? না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে। তুমি না রিপুর বক্ষ অর্থাৎ রিপু অর্থাৎ শত্রুর বুক তুমি তীক্ষ্ণতম স্বরে, তীক্ষ্ণ তীর বা তীক্ষ্ণ কোনো ধারালো অস্ত্র দিয়ে তুমি যুদ্ধক্ষেত্রে তার বুক ছেদ না করে দিয়ে, বুকের মধ্যে কিছু না ঢুকিয়ে দিয়ে তুমি কিভাবে মিষ্ঠা লাপে তুষিছ তাকে কর্ণ তার সভাতলে? তুমি কিভাবে তাকে সেবা করছো, কিভাবে তার সাথে কথা বলছো তোমার নিজের সভার মধ্যে এনে? কি কহিব কহ যবে দেশ দেশান্তরে জনরব লবে? আমি কি উত্তর দেব যখন দেশ দেশান্তরের মধ্যে তোমার এই অপকর্মের কথা, তোমার এই ভয়ের কথা চারিদিকে ছড়িয়ে পড়বে? এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত? তখন তোমার এই কাহিনী শুনে চারিদিকে রাজারা কি বলবেন? নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তি ভাবে। বুঝতে পেরেছি আমি যে নারায়ণের অবতার রূপে তুমি অর্জুনকে পুজো করছো ভক্তিভাবে। এ কি ভ্রান্তি তব? এটা কি তোমার ভ্রান্তি নয়? এটা কি তোমার ভুল নয়? হায় ভোজবালা কুন্তি কে না জানে তারে শৈরিনী, তনয় তার জারজ অর্জুনে কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে। ঠিক এই নরনারায়ণ জ্ঞানের আগে পর্যন্ত রাজা নীলধ্বজকে হঠাৎ রাজা নীলধ্বজের প্রতি ক্ষেপে উঠেছেন কে? জনা। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং রাজ্যের পরিস্থিতিটাকে সঠিকভাবে ধরতে পেরেছেন, এবং এই জায়গাটা থেকেই অর্জুনের প্রতি এক যুক্তি দিয়ে, মানে একটা নয় একটার পর একটা যুক্তি টেনে অর্জুনকে ছোট করার, অর্জুনকে হীন মনে করানোর নানান চেষ্টা করেছেন জনা। এই চেষ্টাগুলোরই প্রথম ধাপ হচ্ছে অর্জুনের জন্ম রহস্য এবং অর্জুনের মাকে ছোট করা। অর্জুনের মাকে কুন্তি, পাণ্ডু পত্নী কুন্তি। যাই হোক, প্রথমেই বলা হচ্ছে কি, হায় ভোজবালা কুন্তি। এই ভোজরাজের কন্যা কুন্তি, সে ভোজবালা। খালি ভোজবালা অর্থাৎ ভোজরাজের কন্যা নয়, যে ভোজবাজি জানে এরকমও, যে মায়াবিনী, সে কুন্তি। কে না জানে তাকে শৈলিনী? সে তো এক নষ্ট মেয়ে মানুষ মাত্র। তনয় তার জারজ অর্জুনে, তার যে পুত্র অর্জুন, সে তো তার তো কোনো জন্মের ঠিক ঠিকানা নেই। এইরকম কুৎসিত ভাষায় জনা রাজা নীলধ্বজকে অর্জুন সম্পর্কে ধারণা দিচ্ছেন। কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে? তুমি এইরকম একজনকে কিভাবে নারায়ণের অবতার রূপে পুজো করছো? রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে? এমনকি বিধিকেও বলছেন যে, হে বিধাতা, তোর এই যে লীলা খেলা আমি কি করে বুঝবো? আমার স্বামী এরকম একটা বড় ভুল কাজ করবে, রাজা নীলধ্বজ যে এত বড় একটা ভুল কাজ করবে, তা আমি কিভাবে সহ্য করব, কিভাবে বুঝবো? একমাত্র পুত্র দিয়া নীলি পুনঃতারে অকালে আছিল মান, তাও কি নাসিলি? শুধু কি তাই নয়, তার সাথে আরও রয়েছে। একমাত্র পুত্র প্রবীর, তাকে দিয়েছিলি আমার বুকের বল করে, আজ তাকেও নিয়ে নিলি ফিরিয়ে নিজের কাছে। আছিল মান, তাও কি নাসিলি? আমার যতটুকু মান ছিল, আমার যতটুকু অহংকার ছিল আমার পুত্রকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে, সেই মানগুলোকেও কি নাশ করলি? নরনারায়ণ পার্থ, নরনারায়ণ অর্থাৎ নারায়ণের অবতার পার্থ। কুলোটা যে নারী বেশ্যা গর্ভে, তার কি হে জনমিলা আসি ঋষিকেশ? যে নারী নোংরা, যার স্বেচ্ছাচারী মনোভাব যে নষ্ট, তার গর্ভে কি কখনো ঋষিকেশ কৃষ্ণ এসে জন্ম নিতে পারে? কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী? কোন শাস্ত্র বা কোন বেদে
বা কোন পুরাণে এই যুক্তির কাহিনী লেখা আছে? দ্বৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। এই দ্বৈপায়ন ঋষি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি মহাভারত রচনা করেছেন। তিনি পাণ্ডব কীর্তন গান সতত। পাণ্ডব কীর্তন অর্থাৎ এই যে পঞ্চ পাণ্ডব অর্জুন, সহদেব, নকুল, যুধিষ্ঠির, ভীম, এদের কীর্তন গান করেন সব সময়, এদের সুনাম করেন। কেন করেন? সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। সত্যবতীর পুত্র ব্যাসদেব, শান্তনুর স্ত্রী সত্যবতী এবং তারই এক বিবাহের পূর্বকালের সন্তান বেদব্যাস, সে বিখ্যাত জগতে। কি কারণে বিখ্যাত? তার রচনা মহাভারতের মধ্যে দিয়ে তিনি বিখ্যাত। এবার তার সম্পর্কেও নোংরা মন্তব্য করছেন জনা। ধীবর জননী পিতা ব্রাহ্মণ। সেই জননী ধীবর, সত্যবতী ছিলেন ধীবর কন্যা, জেলে কন্যা, জেলে রাজার মেয়ে। পিতা ব্রাহ্মণ। করিলা কাম কেলিলয়ে কোলে ভাতৃবধূদয়ে। ধর্মমতী। তোমাদের জানা উচিত যে শান্তনুরই পুত্র, সত্যবতীর তরফের যে পুত্র বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ, তাদের মৃত্যুর পর স্ত্রী অম্বা এবং অম্বিকা যে ছিল বা অম্বালিকা, সেই দুই বোনের যেহেতু কোনো সন্তান হয়নি, নিজেদের এই বংশ নষ্ট হয়ে যাবে বলে সত্যবতীর কথা অনুসারে ব্যাসদেব তার ভাতৃবধূদের সাথে সঙ্গম স্থাপন করেছিলেন এবং জন্ম দিয়েছিলেন কার? পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের। আশা করি তোমরা এই ঘটনা অনেকেই জানো। যারা মহাভারত সম্পর্কে যাদের একটুখানিও জ্ঞান রয়েছে তারা প্রত্যেকেই জানো। তো এই যে কর্ম, এইটা কি খুব একটা রুচিকর কাজ? বা আমাদের সমাজ কি এই ধরনের কাজকে মেনে নেয়? এ তো নোংরামিরও চরম এক পর্যায় বিশেষ। কিন্তু এই কাজটাই সাধন করতে হয়েছিল, সম্পন্ন করতে হয়েছিল ব্যাসদেবকে। কারণ তিনি যদি না এগিয়ে আসতেন তাহলে হয়তো এই মহাভারতের বিশাল বংশ বা মহাভারতের কুরুক্ষেত্রের যে শিক্ষা তা হয়তো আমরা লাভ করতে পারতাম না। কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা, কুলাচার্য তিনি কুকুলের। তুমি এই দাসী জনাকে বোঝাও যে কিভাবে তুমি তার কথা গ্রাহ্য করবে, কারণ তিনি তো কুলাচার্য কুকুলের। এই যে কুকুল অর্থাৎ এই যে বাজে কুল, সেই বাজে কুলেরই কুলাচার্য। তবে যদি অবতীর্ণ ভাবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয়া ইন্দিরা। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি, তবে যদি পার্থরূপে পীতাম্বর অর্থাৎ নারায়ণ যদি পার্থরূপে অর্থাৎ অর্জুন রূপেই জন্মগ্রহণ করে থাকেন, তাহলে পদ্মালয়া ইন্দিরা অর্থাৎ নারায়ণ পত্নী লক্ষ্মীকে দ্রৌপদী বুঝি আমরি সতী। অর্থাৎ দ্রৌপদী কি তাহলে লক্ষ্মী? আমরি কি সতী? এইবারে অর্জুনের মা কুন্তী এবং তার বংশ পরিচয়কে বাজে প্রমাণ করে অর্জুনের পত্নী দ্রৌপদীর দিকে তীর তাক করছেন কে? জনা। তিনি এবারে দ্রৌপদীরই এক বর্ণনায় মেতে উঠবেন এবং দ্রৌপদীকেও ছোট করে দেখাবেন। কি বলছেন এখানে? শাশুড়ির যোগ্য বধূ, অর্থাৎ শাশুড়ি কুন্তীর নাকি যোগ্য বধূ দ্রৌপদী। পৌরব সরসে নলিনী, অলির সখী রবির অধীনী সমীরণ প্রিয়া, ধিক হাসি আসে মুখে, হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালীর কথা। অর্থাৎ লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী। অর্থাৎ এই যে দ্রৌপদী, সে তার শাশুড়ি কুন্তীরই এক যোগ্য উত্তরসূরি। কুন্তী যেই রকম ভাবে পাণ্ডুর কাছ থেকে কোনো পুত্র লাভ করতে না পেরে প্রত্যেক দেবতাদের ঔরসে নিজের গর্ভে ধারণ করেছিল অন্যান্য পুত্রদের, সেই রকম ভাবেই পরবর্তী সময়ে দ্রৌপদীও, অর্জুন দ্রৌপদীকে
জয় করে নিয়ে এলেও বা অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এলেও কুন্তিরই এক ভুলের কারণে 5 ভাইয়ের মধ্যে দ্রৌপদীকে ভাগ করে নেওয়ার কথা বলেছিলেন কুন্তি। দ্রৌপদীর 5 জন স্বামী উপস্থিত ছিল, তারা এই পঞ্চপাণ্ডব। সেই পাণ্ডবদেরই যে সরোবর, সেই সরোবরের এক পদ্ম হিসেবে প্রেম পেয়েছিল দ্রৌপদী। এই বিশেষ ঘটনাকে তুচ্ছ করে, নোংরা করে, অর্থাৎ এক বাজে দৃষ্টান্ত হিসেবে বেছে নিয়েছেন জনা। তিনি বলেছেন, লোকমাতা রমা অর্থাৎ লোকমাতা রমা বা লক্ষ্মী, সে কি কখনো এই ভ্রষ্টা রমণী হয়ে উঠতে পারে? এটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ জনার কুন্তি এবং দ্রৌপদী এবং অর্জুনের বংশ পরিচয় সম্পর্কে বলে যাওয়া এই সমস্ত অপবাদ ঠিক কতটা সত্যি এবং কতটা যুক্তিযুক্ত তা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ, মিথ্যা কথা নাথ বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। আমি জানি যে রথিকুলপতি পার্থ লোকে বলে যে রথিকুলের শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন, কিন্তু এই কথা মিথ্যে। বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। তুমি ভালো করে বিবেচনা করো হে রাজা নীলধ্বজ, তুমি ভালো করে চিন্তা করো যে এই কথা আসলে সত্যি নয়। ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। অর্জুন ব্রাহ্মণের বেশে, ক্ষত্রিয় নয়, এক ব্রাহ্মণের বেশে স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে লাভ করেছিল। যথাসাধ্য কে জুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্ররতি সে সংগ্রামে। সেই সভাস্থলে অর্জুনকে ব্রাহ্মণ দেখে অনেকেই হয়তো পিছিয়ে এসেছিল, ব্রহ্মহত্যার দায় কেউ মাথা পেতে নিতে চায়নি। অর্থাৎ সেই একটা অ্যাডভান্টেজ অর্জুন সেই সময় লাভ করেছিল। তাই অর্জুন যে প্রকৃত বীর এই স্বয়ম্বর সভায় তা প্রমাণ হয়নি, অর্থাৎ প্রকৃত অর্থে সেই প্রমাণ পাওয়া যায়নি। রাজদলে তেই সে জিতিল, দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে। রাজদলে তাই তো সেই জিতল, দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে। এই খাণ্ডব বনের, ইন্দ্রপ্রস্থের কাছে উপস্থিত যে খাণ্ডব বন, সেই খাণ্ডব বন দগ্ধ করেছিল কৃষ্ণ এবং অর্জুন। সেই খাণ্ডব বনেরই খাণ্ডব দুষ্ট অর্থাৎ কৃষ্ণের সহায়েই আজ অর্জুন সমস্ত রাজাদের বিরুদ্ধে যুদ্ধে জয় লাভ করতে পেরেছে। শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে, পৌরব গৌরব ভীষ্ম বিদ্য পিতামহে সংহারিল মহাপাপী। পূর্বজন্মের অপমানকে অম্বা কখনো ভুলে যেতে পারেননি। তিনি ভীষ্মের কাছে নিজের বিবাহ প্রার্থনা করবার পরেও ভীষ্ম যখন প্রতিজ্ঞাবদ্ধ, সেই কথা জেনে তিনি নিজেকে ভীষ্মের মৃত্যুর এক অস্ত্র হিসেবে প্রস্তুত করেছিলেন। তিনি বলেইছিলেন যে আমি পরবর্তী জন্ম একমাত্র নেব ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে। সেই কারণেই শিখণ্ডী রূপে অর্জুন অম্বাকে ব্যবহার করে তার বিশাল গৌরবশালী এবং সর্বশক্তিমান পিতামহ ভীষ্মকে যুদ্ধক্ষেত্রে হারাতে সম্পন্ন হয়েছিল। দ্রোণাচার্য গুরু কি কুশলে নরাধম, বধিল তাহারে দেখো স্মরি। অর্থাৎ কুরুকুল ও পাণ্ডব কুলের যে গুরু, যাদের কাছ থেকে কৌরব এবং পাণ্ডবরা সমস্ত রকমের বিদ্যা অর্জন করেছিল, সেই দ্রোণাচার্যকে কি কুছলে অর্থাৎ কি ভয়ঙ্করভাবে অর্জুন যুদ্ধক্ষেত্রে বধ করেছিল। বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হায়, যবে ব্রহ্ম শাপে বিকলে পরি, সমরে মরি কর্ণ মহাযশা, নাসিল বর্বর তারে। এই মহাভারতের যুদ্ধের একজন ট্র্যাজিক নায়ক হচ্ছেন কর্ণ, যিনি ভাগ্যের কাছে সবসময়ই হার মানতে বাধ্য হয়েছেন। কুন্তির গর্ভে জন্মগ্রহণ করেও যিনি নিজের মা কুন্তিকে কখনো কাছে পাননি, যিনি
অধিরথ সুতপুত্র হিসাবেই মহাভারতের যুদ্ধে এবং দুর্যোধনের একজন সব থেকে কাছের বন্ধু হিসাবে মহাভারতের যুদ্ধে স্থান করেছিলেন। সেই কর্ণ, সেই মহারথী কর্ণ, যিনি অর্জুনের থেকেও শতগুণে এগিয়ে এবং শতগুণে তার থেকে বেশি শক্তিশালী, সেই কর্ণ কিভাবে ব্রহ্মশাপে যুদ্ধের মধ্যে এক ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিলেন, কিভাবে তার রথের চাকা মাটির সাথে আটকে গিয়েছিল এবং সেই ফাঁকে অর্জুন কিভাবে এক বীরের মতো নয়, এক ছলনাকারীর মতো সেই মহারথী কর্ণকে হত্যা করেছিল, সেই কথাগুলো তুমি একবার চিন্তা করো। হে মহারাজ নীলধ্বজ, আপনি একবার চিন্তা করুন। এইবারে জনা একেবারেই নিজের যুক্তির সাহায্যে তার স্বামীকে, সর্বোপরি রাজা নীলধ্বজকে বিবশ করার চেষ্টা করছেন। তিনি বলছেন যে, কহ মোরে শুনি মহারথী প্রথা কি হে এই মহারথী। তাহলে হে মহারথী, যুদ্ধের যে মহারথী প্রথা, অর্থাৎ একজন যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র এবং আরেকজনের হাতে অস্ত্র রয়েছে, সেই অবস্থায় যুদ্ধ করা সম্ভব নয় বা কোনো রকমের কৌশল অবলম্বন করা সম্ভব নয়, এই প্রথা কি এখানে পালন করা হয়েছে হে মহারথী নীলধ্বজ? তুমি আমাকে উত্তর দাও। আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বদে ভিরুচিত ব্যাধ, সেই মৃগেন্দ্র যবে নাশে রিপু আক্রমে সে নিজ পরাক্রমে। অর্থাৎ এক আনায় মাঝারে ছলে বলের মাধ্যমে যেমনভাবে শিকারী ব্যাধ সিংহকে বাঁধের মধ্যে, জালের মধ্যে ফেলে হত্যা করে, তা কি কখনো মানায়? কিন্তু সেই মৃগেন্দ্র সিংহ যখন নিজের শত্রুকে আক্রমণ করে, সে নিজ পরাক্রমে সেই শত্রুকে নিধন করতে জানে। কি না তুমি জানো রাজা, কি কব তোমারে, জানিয়া শুনিয়া কি তবে ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী। তুমি কি না জানো, তুমি সমস্ত তথ্যই তোমার কাছে রয়েছে। যে নিজের অহংকারের মধ্যে দিয়ে নিজেকে মহারথী হিসাবে তুলনা করে, সেই রকম অর্জুনকে কি তুমি এখনো পর্যন্ত মেনে নেবে হে রাজা নীলধ্বজ? হায় রে কি পাপে রাজা রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজই নতশির। আজকে কি পাপে এই রাজা নীলধ্বজ আজ নতশির? কি পাপে আজকে রাজা নীলধ্বজ এরকম মাথা নিচু করে রয়েছেন? হে বিধাত, পার্থের সমীপে? কার কাছে? না অর্জুনের কাছে। কোথা বীর দর্প তপ, মান দর্প কোথা? কোথায় তোমার সেই বীর দর্প, তোমার সেই মানের দর্প কোথায়? সেই অহংকার কোথায়? রাজোচিত তোমার রাগ কোথায়? তেজ কোথায়? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। এই লাইনগুলো কিন্তু একরকমভাবে প্রবাদ হিসাবে প্রচলিত আমাদের সাহিত্যে। চণ্ডালের পদধূলি, অর্থাৎ যে চণ্ডাল, তার পায়ের ধুলো কি কখনো ব্রাহ্মণের ভালে বা ব্রাহ্মণের কপালে এসে লাগতে পারে আশীর্বাদ রূপে? সেই ব্রাহ্মণ এখানে রাজা নীলধ্বজ, আর চণ্ডাল আর কেউ নয় আমাদের কাছে বা আমাদের জানা তথাকথিত মহাবীর অর্জুন। কুরুঙ্গির অশ্রুবাড়ি নিভাই কি কবু দাবানলে। কখনো কি হরিণের বা হরিণীর কান্নায় বনের যে বিশাল দাবানল, তা কি কখনো নিভে যায়? কোকিলের কাকলি লহরী উচ্চনাদি প্রভঞ্জনে নীরবয় কভু। কখনো কি কোকিলের কাকলি লহরীতে যে ভয়ঙ্কর ঝড় ঝাপটা, তার আওয়াজ কি কখনো ঢেকে যায় বা তাকে কি কখনো চুপ করিয়ে দিতে পারে কোকিলের কাকলি লহরী? ভীরুতার সাধনা কি মানে বলো বাহু? চুপ করে থাকাটাই কি বা ভয় পেয়ে চলাটাই কি বলো বাহু বা বীরত্বের পরিচায়ক, বীরত্বের পরিচয়? এত কথা জনা রাজা নীলধ্বজকে বললেন এবং তিনি বুঝতে পারলেন যে রাজা নীলধ্বজ এখনো পর্যন্ত নির্বাক। তিনি কি করছেন এবং কি করছেন না তা পুরোটাই জনার কাছে রহস্যাবৃত, জনার কাছে রাগের, অভিমানের, প্রচণ্ড কষ্টের। তাই শেষ পর্যন্ত জনা এটাও বলছেন, কিন্তু বৃথায় গঞ্জনা গুরুজন তুমি, পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে। জনা জানেন যে তিনি একজন নারী, তিনি একজন ক্ষত্রিয় কুলের বধূ, স্ত্রী।
তার যে এই গঞ্জনা তার স্বামীর প্রতি, তার অভিভাবকের প্রতি, তার পতির প্রতি, তা আসলে একরকমভাবে বৃথা, একরকমভাবে পাপের সমান। হিন্দু নারী মাত্রই বা ভারতীয় নারী মাত্রই তারা জানেন যে তাদের পতি সহার তাদের কাছে কতটা আদরণীয় বা উঁচু স্থানের। এটাই তথাকথিত নিয়ম। সেই নিয়মের মধ্যে দিয়ে এই যে গঞ্জনা, সেই গঞ্জনা আসলে জনাকে পাপ বই আর অন্য কিছু দেবে না। কুল নারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন, নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা। হে নাথ, হে আমার প্রাণনাথ নীলধ্বজ, কুলনারী আমি তোমার কুলের নারী, কুলবধূ, বিধির বিধানে আমি পরাধীন। আজ বিধাতার বিধানের কারণে আমি নারী এবং আমি পরাধীন, এই সমাজের কাছে আমি পরাধীন। নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা, নয়তো আমার সেই শক্তি নেই যে আমি আমার মনের সমস্ত বাঞ্ছা নিজের শক্তির জোরে মেটাতে পারি। দুরন্ত ফাল্গুনী, দুরন্ত অর্জুন, এ কণ্ঠেও যোধে ধাতা, সৃজিলা নাশিতে বিশ্বসুখ। যাকে কিনা কুন্তী জন্ম দিয়েছিল যুদ্ধের মধ্যে দিয়ে এই বিশ্ব সুখ, এই পৃথিবীর সুখ হরণ করার জন্য, নিঃসন্তানা করিল আমারে, সেই অর্জুন আমাকে নিঃসন্তানা করিল আজ। তুমি প্রতি ভাগ্য দশে বাম মম প্রতি, তুমি তুমি প্রতি আমার, তুমি আমার অভিভাবক, তাও ভাগ্যদোষে বাম মম প্রতি। তুমিও আজকে আমার সাথে নেই, তুমিও আজকে আমার বিপক্ষে, আমার বামে। কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, তাই কোন সাধে আমি এই ধরাধামে নিজের প্রাণ, এই পৃথিবীতে নিজের প্রাণ ধরে রাখবো। ধরাধাম অর্থাৎ ধরণী বা এই পৃথিবীতে, এই পৃথিবী ধামে আজকে আমি নিজের প্রাণ ধরে রাখবো। হায় রে, এই জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। এই যে মানুষে কিলবিল করা সমাজ বা ভবস্থল, এই পৃথিবী আজকে এই জনার কাছে কেউ না থাকার সমান। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা, ফলিল তা কালে। বিধাতার যে লিপি ছিল, বিধিলিপি, যা বিধাতা জনার কপালে লিখেছিলেন, তাই আজ হয়তো ফলল। হা প্রবীর, এই হেতু ধরিন কি তোরে। এখন জনা এই কথাগুলো বলে নিজের মনের কেবলমাত্র ক্ষোভ প্রকাশ করছেন না, নিজের সমস্ত দুঃখটাকেও দেখো কেমনভাবে ঝেড়ে ফেলছেন, কিভাবে নিজের মনের একবারে দুঃখের আকুল স্থলকে আমাদের কাছে ওপেন করে দিচ্ছেন। তিনি নিজের মারা যাওয়া পুত্রকেও দোষারোপ করছেন কিছু না কিছু ভাবে, যে এই কারণেই কি তোকে 10 মাস 10 দিন নানান যত্ন সয়ে আমি আমার পেটে ধরেছিলাম। কোন জন্মে কোন পাপে পাপি তোর কাছে এই অভাগিনী, তাই দিলি বাছায় তাপ। কোন জন্মের কোন পাপে তোর মা এই পাপি, তোর কাছে পাপি অভাগিনী, তাই দিলি কি বাছায় তাপ। তাই কি তুই আমাকে এই শাস্তি দিলি। আশার লতা তাই রে ছিঁড়িলি। তুই যে আমার আশা ভরসার একমাত্র লতা ছিলি বা কেন্দ্রবিন্দু ছিলি, তা তো তুই জানতিস প্রবীর। তাহলে কি কারণে তুই এরকম ভাবে আমাদের এই আমার মাতৃত্বের বন্ধনকে তুই ছিঁড়ে বেরিয়ে যেতে পারলি। সদিলি কি রে তুই এই রূপে মাতৃধার, তুই এইরকম ভাবেই কি আমার মাতৃ ঋণ শোধ করলি। এই কি রে ছিল তোর মনে। তাহলে কি তোর মনে এই ছিল। কেন বৃথা পোড়া আঁখি বড় শিশু আজি বাড়ি ধারা। হে পোড়া আঁখি, এই পোড়া চোখ থেকে কেন আজ এই যে বড় শিশু আছে অর্থাৎ বর্ষণ হচ্ছে, এই বাড়ি ধারা বা চোখের জল কেন অনবরত আজ বেরিয়ে যাচ্ছে। রে অবোধ, কে মুছিবে তোরে এই চোখের জল। তুই অবোধ, তোকে কে মুছবে, তোকে কে মুছে সান্ত্বনা দেবে। কেন বা জ্বলিস মন, কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে। হে মন, তুই কেনই বা এত জ্বলনে জ্বলে চলেছিস, কেন এত কষ্ট পাচ্ছিস। কে আজকে তোকে বাক্য সুধারসে অর্থাৎ সান্ত্বনার বাক্য বলে তোকে আজ কে থামাবে। সুধা অর্থাৎ অমৃত, বা সেই অমৃত রসে বা অমৃত বাক্য অর্থাৎ মধুর বাক্য বলে তোর মনকে আজকে কে ঠান্ডা করবে। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, আজ
পাণ্ডবদের স্বরে, পাণ্ডবদের তীরে তোর খণ্ড শিরোমণি, তোর মাথার যে মণি প্রবীর, সে আজ খণ্ড। বিবরে লুকায়ে কাঁদি খেদে মর ওরে মণিহারা ফণি। তুই আজ ঠিক সেই মণি হারিয়ে যাওয়া সাপের মতোই গর্তে লুকিয়ে লুকিয়ে কাঁদ। নিজের অপমানকে ঢেকে রাখ জগতের কাছ থেকে। যাও চলি মহাবাল, যাও কুরুপুরে, নবমিত্র পার্থ সহ। ঠিক এই শেষের পর্যায়ে জনা রাজা নীলধ্বজের প্রতি একেবারে শেষ কিছু কথা বলে এক চরম ট্র্যাজেডি উপস্থাপিত করছেন। তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে কি বলছেন তিনি। যাও চলি মহাবল, হে মহাবলী রাজা নীলধ্বজ, যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ। তুমি যাও, হস্তিনাপুর থেকে ঘুরে এসো তোমার প্রিয় মিত্র পার্থের সাথে, অর্জুনের সাথে। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। কিন্তু এই জনা আজ মহাযাত্রা করে নিজের পুত্রের উদ্দেশ্যে, পুত্রকে খুঁজতে আজকে যাচ্ছে, বের হচ্ছে। ক্ষত্রকুল বাধা আমি, ক্ষত্রকুল কুলবধূ। আমি এই ক্ষত্রকুলেরই মেয়ে, আমি ক্ষত্রিয় কুলেরই বধূ। কেমনে অপমান সব ধৈর্য ধরি। আমি কিভাবে সমস্ত অপমান ধৈর্য ধরে সহ্য করতে পারি, বা সমস্ত এই ধৈর্যের পরীক্ষা আর কত নিতে পারে ভগবান আমার কাছে। ক্ষত্রিয় পুরুষ মাত্র, কেবলমাত্র যে ক্ষত্রিয় কর্ম পালনে সক্ষম তা নয়, আমি ক্ষত্রিয় রমণী, আমারও একটা ক্ষত্র ধর্ম এবং ক্ষত্র কর্ম আমার ভাগ্যেও লেখা আছে। আমার ঝুলিতেও এই ক্ষত্রিয় কর্ম পালনের ক্ষমতা আছে। ছাড়ি বয়ে পোড়া প্রাণ জাহ্নবীর জলে। জাহ্নবী অর্থাৎ গঙ্গা। এই পোড়া প্রাণ আমি, জনা বলছেন যে এই আমার পোড়া শরীর, এই পোড়া প্রাণ আমি ত্যাগ করব গঙ্গার জলে। দেখব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে। দেখি যদি কোনো ভুলেও আমি কৃতান্ত নগরে অর্থাৎ যমনগরীতে উপস্থিত হতে পারি, নিজের মনের বেদনা প্রকাশ করতে পারি, নিজের বাঞ্ছা প্রকাশ করতে পারি, পূরণ করতে পারি। যাচি চির বিদায় পদে। হে মহারাজ নীলধ্বজ, তোমার ওই পদে অর্থাৎ পায়ে আমি চির বিদায় চাইছি আজ। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর। তুমি যবে এই রাজপুরে ফিরে আসবে, আবার প্রবেশ করবে নরেশ্বর। কোথা জনা বলি ডাকো যদি। যখন তুমি কোথা জনা বলে ডাকবে, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। সেই ডাকের আওয়াজ শুনে আর কেউ উত্তর দেবে না, কেবলমাত্র তোমার সেই ডাক এই বিশাল পুরীতে, এই রাজসভায় তোমার কাছেই ফিরে আসবে। কোথা জনা, এই ডাকটাই তোমার কাছে একো হয়ে ফিরে আসবে, তোমার কাছে প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে জনা চরিত্রটা বা এই নীলধ্বজের প্রতি জনা, এই কবিতাটা ঠিক কতটা ভয়ঙ্কর বা কতটা বেদনার একটা কবিতা, কতটা বীরত্বের পরিচয় বহনকারী একটা কবিতা। যেই কবিতায় একজন ক্ষত্রিয় কুলের রানী, যিনি আজকের নন, যিনি বহুকাল আগের, যে সময়ে হয়তো সঠিকভাবে নারীরা নিজেদের সিদ্ধান্তও নিতে পারতেন না, সেই সময়কার একজন নারী কিভাবে নিজের সমস্ত মনের কথা, নিজের সমস্ত মনের ইচ্ছে, বাঞ্ছা একটা চিঠির মধ্যে দিয়ে, সরাসরি রাজাকে লেখা একটা চিঠিতে প্রকাশ করতে সক্ষম হচ্ছেন। এই বীরত্ব, এই চিন্তা ভাবনা, এই মাতৃত্ব বোধ, স্নেহপরায়ণা মতি, পুত্রের প্রতি স্নেহ, তারপরে বীরত্ব, তেজ, চরিত্রের দৃঢ়তা, বুদ্ধি, বিচক্ষণতা জনাকে এক বীর রমণীতে প্রতিষ্ঠা করেছেন। সেই জন্যই জনা বীরাঙ্গনার কাব্যের এক বীরাঙ্গনা হিসাবে পরিচয় পেয়েছেন। আশা করি জনা কেন বীরাঙ্গনা, এই একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমাদের বলতে যাচ্ছিলাম আমি যেটা, সেইটা কেন, সেটাই তোমরা এই গোটা কবিতাটা পড়ে তোমরা এই উত্তরটা করবে।
এবং প্রত্যেকটা অংশ থেকে যেখানে যেখানে জনার চরিত্রের যা যা বৈশিষ্ট্য ফুটে বেরিয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে তোমাদের তুলে ধরতে হবে। এই কবিতা থেকে জনা চরিত্রটাও আসতে পারে, যেই জনা চরিত্রটা লিখবার ক্ষেত্রেও জনা চরিত্রের বিভিন্ন ধাপগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমেই তোমরা ভূমিকার মধ্যে জনা কে সেই পরিচয়টা দেবে এবং তারপরে জনার চরিত্রের বৈশিষ্ট্যগুলো তোমরা একটা একটা করে তুলবে, অর্থাৎ মাতৃত্ববোধ, যুক্তি বিচার, অর্থাৎ যেই যুক্তির মধ্যে দিয়ে আমাদের মনে এতদিন পর্যন্ত হিরো হয়ে লুকিয়ে থাকা অর্জুনকে জনা খণ্ড বিখণ্ড করে দিচ্ছেন একবারে। যেভাবে রাজা নীলধ্বজকে তিনি নিজের পুত্রের মৃত্যুর প্রতিবিধান করার জন্য উৎসাহ যোগাচ্ছেন, যেভাবে তিনি নিজের ক্ষত্রিয় ধর্ম এবং ক্ষত্রিয় কর্মকে বারবার স্মরণ করছেন, যেভাবে তিনি শেষে নিজের সমস্তটা বিলিয়ে দিয়ে বা নিজের প্রাণকে বিসর্জন দিয়ে যেভাবে নিজের তিনি মনের তাপ পূরণ করতে চাইছেন বা মনের তাপ মেটাতে চাইছেন, ইত্যাদি নানান বৈশিষ্ট্যগুলোকে তোমাদের তুলে ধরতে হবে জনা চরিত্রটাতে। এবারে আরও নানান জিনিস থাকে। এই কি মহারথী প্রথা হে মহারথী, এই কথাগুলো কেন বলেছেন জনা, এই মহারথী প্রথা কি, তোমাদের মহারথী প্রথা কি তা আমি অলরেডি বলেছি পড়ানোর সময়। ইত্যাদি নানা প্রশ্ন জনা কবিতাটা থেকে আসতে পারে। বা বীরাঙ্গনা নামকরণের কারণ কি, সেটাও তোমাদের আমি এই কবিতাটা বলতে 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 প্রথম দিকেও তোমাদের বীরাঙ্গনা কোথা থেকে এসছে, বীরাঙ্গনার ভাবনা কি, এই জিনিসগুলো তোমাদের আমি বলেছি। এবার একটা কথা বলি যে জনা কবিতাটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যের 11তম পত্র বা 11 সর্গ, একবারে শেষ কবিতা। এরপরেও আরো কিছু কবিতা বা আরো কিছু চরিত্রকে মাইকেল মধুসূদন দত্ত তুলে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু সেগুলো সম্পূর্ণ হওয়ার আগেই তিনি পরলোক গমন করেন। এবারে ওভিড যে হিরোয়েদিস লিখেছিলেন তা মূলত 21টা পত্র কবিতার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছিল, 21 জনের নাম ছিল সেইখানে। মাইকেল মধুসূদন দত্ত 21 জনকেই টার্গেট করে এগিয়ে চলেছিলেন, কিন্তু পরিপূর্ণ একাদশ লেখার পরে তিনি আর কোনো পরিপূর্ণ পত্রকাব্য লিখে যেতে সক্ষম হননি। তাই এই 11টা কবিতা নিয়েই মোটামুটি বীরাঙ্গনা কাব্য তোমাদের ধরে রাখতে হবে, এবং সেই কাব্যের 11 স্বর্গ এবং শেষ স্বর্গ এবং সব থেকে বিখ্যাত স্বর্গের কবিতা হচ্ছে এই বীরাঙ্গনা নীলধ্বজের প্রতি জনা কবিতাটা। এই কবিতার বিশেষত্ব এক জায়গাতেই, যে এইখানে কেবলমাত্র প্রেম নয়, কেবলমাত্র অন্যান্য কিছু নয়, এক মাতৃত্ববোধ সমস্ত কিছুকে ছাপিয়ে এখানে প্রকাশ পেয়েছে মাতৃত্ববোধের এক বিশাল আরতি বা আকুতি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম নীলধ্বজের প্রতি জনা কবিতাটা। এবারে শেষ অংশে তোমাদের বলে দিই যে এই অর্জুনের যে নামগুলো ছিল এই নামগুলোর কারণ কি। প্রথমেই আসবো ফাল্গুনী নামটাতে। ফাল্গুনী নামের একটাই কারণ, উত্তর ফাল্গুনী নক্ষত্র যোগে অর্জুনের জন্ম হয়েছিল, সেই কারণেই অর্জুনকে ফাল্গুনী বলা হয়ে থাকে। উত্তর ফাল্গুনী নক্ষত্র যোগে অর্জুনের জন্ম হওয়ার কারণে অর্জুনের নাম হয় ফাল্গুনী। কিরিট কথার অর্থ কিরিটি। এবারে কিরিট কথার অর্থ হচ্ছে সোনার মুকুট। এই সোনার মুকুট ধারণকারী হিসেবেই কিরিটি অর্জুন। এবার পার্থ কেন নাম? অর্জুনের মাতা কুন্তী, তার আরেক নাম হচ্ছে পৃথা, সেই পৃথার পুত্র হিসেবে অর্জুনের নাম পার্থ। ঠিক যেরকম ভাবে কৌন্তেয় বলেও তাকে সম্বোধন করা হয়ে থাকে। কেবলমাত্র অর্জুনকে নয়, কুন্তীর অন্যান্য পুত্রদেরও কৌন্তেয় বলে আমরা সম্বোধন করে থাকি। তো আশা করি তোমরা বুঝতে পারলে কি নীলধ্বজের প্রতি জনার মূল বক্তব্য কি, এই জনা কবিতার বৈশিষ্ট্য কি, জনা কবিতাতে কি কি রয়েছে, মাইকেল মধুসূদন দত্তের কেন এই কবিতাটা এত বিখ্যাত, একাদশ শ্রেণীর সব থেকে বিখ্যাত কবিতাগুলোর মধ্যে কেন এটা মানে তোমাদের দেয়া হয়েছে, বা কেন এই কবিতাটা এত বেশি কঠিন হলেও তোমাদের বুঝবার দাবিতে কেন তোমাদের কাছে সব থেকে এগিয়ে, এই জিনিসগুলো বলেই তোমাদের কাছে এই আলোচনা আমি শেষ করব। তোমাদের যদি নীলধ্বজের প্রতি জনা সম্পর্কিত কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারো বা এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের আগামীতে আমি আরও অন্যান্য বাংলা সাহিত্যের ভিডিওগুলো নিয়ে আসছি। তোমরা ভালো করে পড়তে থাকো, পড়াশোনা করতে থাকো এবং সোমস ক্লাসরুমের সাথে থাকো।
ধন্যবাদ।